নমস্কার ভিউয়ার্স, আমি শৈলী। আজকে টাইম লাইনে তারকার আরও একটি পর্ব, সাথে নান আদার দ্যান অনিন্দ চট্টোপাধ্যায়। নমস্কার স্যার। নমস্কার। ওনার পরিচয়টা উনি নিজের মুখেই আপনাদেরকে দিক, কারণ নাম অনিন্দ চট্টোপাধ্যায় হিসাবে আপনারা অনেকেই হয়তো জানেন একজন দুদেশ সাংবাদিক। আর আমাদের স্টুডিওতে ওনাকে পেয়ে আমরা অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ বটে। না, বিষয়টা হচ্ছে সাংবাদিক, যখন আমরা সাংবাদিকতা করেছি তখন দুধের শব্দ বলে কিছু ছিল না। আমরা খবরটা তুলে দিতাম, লোকে দেখতো। পরে এই বিশেষণগুলো তৈরি করা হয়েছে দুধে বা কিছু। সাংবাদিকতার বিবর্তনটা এখন যারা কাজ করছেন, সাংবাদিকতা করেন আর কি, তাদেরকে সম্মান জানিয়েই বলছি যে কোথাও একটা মিডিয়ামটা বদলে যাচ্ছে সাংবাদিকতার। মানে আমরা যখন কাজ করেছি খবরের কাগজ, তারপরে টেলিভিশন থেকে এখন যেটা চলে এসছে একেবারে ডিজিটাল প্ল্যাটফর্ম, তো এর সঙ্গে সঙ্গে সেই সাংবাদিকতার প্রতি লোকের ঝোঁক বেড়েছে, কিন্তু বোধহয় কোথাও একটা কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের সময় সাংবাদিকতা করা বা লেখালেখি করার যে পরিশ্রমটা ছিল, কোনো প্লেস অফ অকারেন্সে কোনো জায়গায় গিয়ে খবর করা, এখন সেটা অনেক সুযোগ হয়ে গেছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কোনো একটা আগুন লাগলো, গাড়ি নিয়ে, ক্যামেরা নিয়ে, ট্রাইপড নিয়ে দৌড়ানোর কোনো ব্যাপার নেই। ওখানেই কোনো লোক একটা মোবাইলে ভিডিও করে তুলে দিচ্ছেন, তুমি সেটাকে টেলিকাস্ট করে দিচ্ছ, পাশে তুমি ফোনে কথা বলে দিচ্ছ, ডিটেলসগুলো পেয়ে যাচ্ছি। এই যে বিবর্তনটা, এই বিবর্তনটা যেমন টেকনোলজি ওয়াইজ বিবর্তনটা যেমন ভালো হয়েছে একদিক দিয়ে, তেমনি আমার যেটা মনে হচ্ছে যে আমাদের সময় ইন ডেপথে যে নিউজ ছিল, যেটা সকালবেলা লোকে উঠে খবরের কাগজ পড়তেন, এবং অধিকাংশ বাড়িতে সকালবেলা খবরের কাগজ দেরি করে একটু এলে যিনি কাগজের হকার ভাই থাকতেন তাদেরকে বকাবকি করা হতো, এবং যে আকর্ষণটা, খবরের কাগজ যদি বর্ষাকালে ভিজে যেত তাহলে সেই ভেজা কাগজ কেন, কোথায় রেখেছো, কি ব্যাপার, সেটা নিয়েও বকাবকি করা হতো। এখন তো খবরের কাগজের পড়ার সময়টা লোকের কমে গেছে, প্রিন্ট মিডিয়া আস্তে আস্তে বসে যাচ্ছে। এখন লোকে একটা মোবাইলে ক্লিক করলেই দেখে নিতে পারছে সব। তারপরে আস্তে আস্তে পডকাস্ট চলে আসছে সব। হলে সাংবাদিকতা এখন, তোমরা যেমন বলো দুধে সাংবাদিক যেটা বললেন, যে কনটেক্সটে আমি বলছি, এখন কিন্তু আর আগামী দিনে এই দুধে সাংবাদিকটা বলা যাবে না, আনলেস আনটিল যদি কোনো রকম ইনভেস্টিগেটিং জার্নালিজম হয়। হ্যাঁ, আমি দুধে শব্দটা এই জন্য প্রয়োগ করলাম কারণ আমার মনে হলো যে জার্নালিজমের যে স্কিলফুলনেসটা, সেটা আপনাদের জেনারেশন যেইভাবে করে গেছে, কারণ তখন না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল এমন কোনো প্ল্যাটফর্ম যেটার থেকে আপনারা সংবাদগুলোকে খুব সহজেই একত্র করতে পারতেন। নিজেদের পরিশ্রম, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন, যে নিজেদেরকে জায়গাগুলোতে গিয়ে গিয়ে কার থেকে কার খবর একটু আলাদা হবে, একটু বেশি ইনফরমেশন আমি কি করে পাবো, যার থেকে একটা সাংবাদিকদের মধ্যে একটা আমার মনে হয় হেলদি কম্পিটিশন ছিল। এখন হয়ে যায় আমার কোথাও একটা কি মনে হয় যে সেই একই জিনিস হয়তো প্রত্যেকটা চ্যানেলেই একসাথেই চলছে, একই জিনিসই চলছে, কিন্তু সংবাদ পরিবেশনের যে আলাদা আলাদা কি বলবো একটা টাইপ, সেটা কোথাও গিয়ে যেন চলে যাচ্ছে। না দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না কেন, আমার মনে হয় যে সবাই চিৎকার করছেন, ঠান্ডা হয়েও হয়তো কিছু কিছু জিনিস বলা যায়, আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। না, এখানে আমি একটা বলি শৈলী, সেটা হচ্ছে যে এই চিৎকার করার ব্যাপারটা যারা করেন তারা মনে করেন যে প্যাটার্ন অফ ভিউয়ার্স বোধহয় চেঞ্জ হচ্ছে। আমাদের প্যাটার্ন অফ ভিউয়ার্স একরকম ছিল, আমাদের চিৎকার করে বলার কোনো জায়গা ছিল না, আমরা চিৎকার করতামও না। আর এখন মানে ভিউয়ার্সরাও খুব ইমপেশেন্ট হয়ে গেছেন। বা ধরো এই যে সার্ফিং করে অন্য চ্যানেলে চলে যাওয়া, তাকে আটকে রাখতে গেলে যিনি অ্যাঙ্কার বা যিনি সংবাদ পরিবেশন করছেন, সংবাদদাতাও, তারা মনে করেন যে একটা থ্রিল ক্লাইম্যাক্স না তৈরি করলে আমার ভিউয়াররা সার্ফ করে অন্য চ্যানেলে চলে যাবে। তো তারা মনে করছেন, এবং এটা হয়তো সত্যি, আজকে আমরা আলোচনা করছি হয়তো যে চিৎকার, আবার চিৎকারটা তো মেনে নিয়েছেন। যদি দর্শক চিৎকারটাকে না মানতেন, রেকগনাইজ করতেন, অ্যাকনলেজ না করতেন, তাহলে অটোমেটিক্যালি সেই বার্তাটা পৌঁছে যেত সেই সব চ্যানেলে বা
তাদের সেই যারা সংবাদদাতা রয়েছেন তাদের কাছে বা অ্যাঙ্কারদের কাছে, তাহলে তারা নিজেদেরকে সংযত হয়ে যেতেন, বা তারা অন্য ফরম্যাটে অন্য ফর্মে নিউজটা প্রেজেন্ট করতেন। তো আমরা বলি চিৎকার করছেন, কিন্তু একদল লোক কিন্তু সেই চিৎকারটাকে অ্যাকসেপ্ট করছে, সেই চিৎকারটাকে দেখছে এবং তারা কিন্তু সেটাকে এনজয় করছে, আর কিছু মানুষ সেই জিনিসটাকে সমালোচনা করছে। এখন তোমায় বুঝতে হবে যে যখন যেমন তখন তেমন, আমাদের সময় যেরকম ধরনের নিউজের প্যাটার্ন ছিল সেটা বদলেছে, ওটা প্যাটার্ন ছিল সেটা বদলেছে। তখন দর্শককুল একরকম ছিল, সেটা এখন বদলেছে, সংবাদও বদলেছে, সংবাদ দেখার শ্রোতা দর্শক সবটাই বদলেছে, রাদার পাঠকও। কারণ আমি আমার বাড়িতেই যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদেরকেই আমি বলতে শুনেছি যে বড্ড বেশি চিৎকার হচ্ছে। আমাদের সময়, আমি চ্যানেলের নাম নিয়ে বলছি, একজন সরকারি একটি বিখ্যাত চ্যানেল যেটা আমাদের ভারতে, সেই চ্যানেলেই যখন সংবাদ পাঠ হতো, মানে সেই পাঠের যে ধরনটা খুব শান্ত, স্নিগ্ধ, সৌম্য, পরবর্তী খবরে যাচ্ছি, এই যে টোনটা, আজকে খবর পড়ছি, এই যে টোনটা, এটা সেই নস্টালজিয়াটা বাঙালি হারিয়ে ফেলছে, বলছে ওই যে ব্যাপারটা। কিন্তু এটাও ঠিক আপনি যেটা বললেন যে বিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করলে হারিয়ে যেতে হয়। শব্দটা তো বদলে গেছে, তখন পড়তো, এখন করতো, এখন খবর করছি, এখন খবর পড়ছি, আর এখন খবর করছি। আমি খবর, আপনারা আমাকেই দেখুন, আমি যা বলবো সেটাই খবর, আমিত্বে চলে গেছে। এবং সামহাউ আদার দর্শকদের কনভিন্স করার চেষ্টা হচ্ছে যে আমি যেটা বলবো সেটাই সঠিক, আমার চ্যানেলটা প্রথম। তুমি দেখবে সমস্ত চ্যানেলে কিন্তু সর্বপ্রথম আমরাই ব্রেক করেছি। তুমি পাশাপাশি 4টে চ্যানেল ঘুরে রাখো, প্রত্যেক অ্যাঙ্কার এবং সেই রিপোর্টার কিন্তু বলে যাচ্ছে আমরাই ব্রেক করেছি। এবার তোমাকে খুঁজতে হবে সত্যিকারের ব্রেকটা কে করেছে, তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তুমি হয়তো তোমার বাড়ি বা তোমার পরিবারের কোনো মানুষ একটা বিশেষ কোনো চ্যানেলের প্রতি তার একটা আকর্ষণ আছে, তিনি সেই চ্যানেলটাকে দেখেন। যেমন ধরো সংবাদ মাধ্যমে কেউ একসময় বাংলা যে দৈনিক খবরের কাগজগুলো ছিল বা ইংরেজি খবরের কাগজ ছিল সেগুলো বা আছে, সেগুলোতে পাঠকদের একটা ছিল, মানে আমি ওই কাগজটাই পড়বো, প্রতিদিন আমার ওই কাগজটাই আসবে। এবং তুমি দেখবে খবরের কাগজ প্রতিদিন এক কাগজই আসতো, তার মানে কি সেই কাগজটার উপরে আস্থা, ভরসা, তার খবরের প্রতি একটা বিশ্বাস সেটা ছিল। ফলে একটি কাগজ, সেটাই মাসকাবারি 30 দিনে এসে মাসের শেষে বিল হতো। তো চ্যানেলের ক্ষেত্রেও একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছিল ইনিশিয়াল স্টেজে, যে আমি ওই চ্যানেলটা দেখি। বা তুমি একটা চ্যানেল দেখলে, কারোর বাড়িতে যদি কোনো চ্যানেল চলে যে লোগোটা কোনায় থাকবে, তা দেখলে তোমার একটা পলিটিক্যাল আইডেন্টিফিকেশন ডেভেলপ করছে। আজকে যদি তুমি এই মুহূর্তে কারোর বাড়িতে যাও বা কারোর অফিসে যাও, গিয়ে দেখছো যে তিনি কোন চ্যানেলটা দেখছেন। তিনি যদি দেখেন যে সরকারের মানে প্রো সরকার যে খবরগুলো হয় সেই চ্যানেল দেখছেন, তাহলে তুমি জানবে তিনি মানে একটা প্রো সরকারি মানসিকতার লোক। আর যেখানে তুমি দেখবে যে অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী ধরনের কোনো স্টোরি হচ্ছে, সেখানে কিন্তু তুমি জানবে তিনি কিন্তু সরকার বিরোধী। এটা খুব ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করা যাচ্ছে এখন সংবাদ প্রেজেন্টেশনের মধ্যে। এতক্ষণ চলছিল সাংবাদিকতার গল্প, এইবার আমি চলে যাব আপনার ছেলেবেলার জীবনে। আপনার ছেলেবেলা কাটানো এবং কিভাবে সাংবাদিকতা আপনাকে আকর্ষণ করলো, নাকি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, নাকি হঠাৎ করেই সাংবাদিক হয়ে যাওয়া? আমার ছোটবেলাটা কেটেছে বা একেবারেই উত্তর কলকাতায়। আমি উত্তর কলকাতায় খুব একটি বর্ধিষ্ণু পরিবারের আমার জন্ম, এবং আমার বাবা সরকারি আমলা ছিলেন। আমার পরিবারে আমার দিদি, তিনি উচ্চশিক্ষিতা। এবং বিষয়টা হচ্ছে যে উত্তর কলকাতায় বসবাস করে, আমি হিন্দু স্কুলের ছাত্র, তো আমার ওই উত্তর কলকাতা স্কুলিং ডেফিনেটলি আমার শিক্ষা যে স্কুল থেকে হয়েছে তার একটা প্রতিফলন আমার কাজের মধ্যে পড়তো। বাংলা ভাষা বা বাংলা ভাষা নিয়ে লেখালেখি করা, বা ধরে নাও আমি বলছি 70-এর শেষে বা 80-র দশকের গোড়ার দিকে, আমরা যারা সেই সময়ের মানুষ, 80-র মাঝামাঝি ইভেন, তখন কবিতা লেখা, গান করা এখনও আছে, কিন্তু
সেইটা খুব না স্পন্টেনিয়াস, ইমপ্রম্পটু হতো। এবং ওই লেখালেখি, লিটল ম্যাগাজিন, হ্যাঁ, এবং তুমি দেখবে স্কুলে ওয়াল ম্যাগাজিন হতো, স্কুলে ম্যাগাজিন বেরোতো নিয়ম করে, তো সেখানে লেখা জমা দিতাম। তো এই লেখালেখিটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল। তো সেইটা করতে 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 তার যে একটা প্ল্যাটফর্ম, মানে আমি যে লেখালেখি পছন্দ করি, সেই লেখালেখি পছন্দ করার জিনিসটা তো একটা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আমাকে, সেটা পেশাগতই হোক আর যেভাবেই প্যাশনেটলি হোক, আমাকে নিতে হবে। তো লেখাটা ম্যাগাজিনের পরে ছোট ছোট কাগজ, ট্যাবলয়েড, সাপ্তাহিক, পাক্ষিক, এটা লিখতে লিখতে তারপরে দৈনিক কাগজ, টেলিভিশন চ্যানেল, এইটা জার্নি একটা। এবং পাশাপাশি আমি যেহেতু আমি সেই সময় ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তো ন্যাচারালি আমার যোগাযোগটাও বেশ কিছু মানুষের সঙ্গে ছিল। পরবর্তীকালে যখন আমি সাংবাদিকতাই নিই পেশাগত হিসেবে, কারণ তখন সাংবাদিকতা পেশাটা আমার বাড়িতে, যেহেতু একটা সরকারি আমলার ছেলে আমি, তো ন্যাচারালি বাবা চাইতেন যে সরকারি পরীক্ষা দিয়ে যেমন সরকারি চাকরি, সেইটা কারণ তখন তো নিয়ম করে সরকারি না, সিকিউর ব্যাপারটা হচ্ছে আজকের দিকে দাঁড়িয়ে সেটা খুব ভয়ঙ্কর বিষয়। তো আগে সরকারি চাকরির মধ্যে একটা সম্মান ছিল, একটা পদস্থ আমলা বা পদস্থ আধিকারিক, তাদের অত্যন্ত সম্মান ছিল, এবং তাদের প্রতি লোকে মানে বিশ্বাসও তাদের প্রতি ছিল। এবং সরকারি আমলারা সেই সময় বা সরকারি আধিকারিকরা বা কর্মচারীরা, তারা কিন্তু সেই সময় সত্যি কথা বলতে গেলে খুব পারফেকশনিস্ট ছিলেন কাজে। ভুল ত্রুটি সবারই হয়, কিন্তু সিস্টেমটার মধ্যে একটা কোথাও কাজ করার মানসিকতা বা প্রবণতা ছিল। পরে মাঝখানে তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বাবারা চাইতেন, বাবা পরিবারের লোকজন চাইতেন সাংবাদিকতা করে তো কিছু হবে না, মানে সাংবাদিকতা হচ্ছে সমাজের এমন একটা নিকৃষ্ট পেশা যে পেশাতে কোনো ভবিষ্যৎ নেই, এবং এইটা করে তুমি কিছু করে উঠতে পারবে না। আর যদিও সেই সময় তাবড়ো সাংবাদিকরা কলকাতার, সারা পশ্চিমবঙ্গ, কারণ ভারতবর্ষ পৃথিবী কাঁপাচ্ছেন, বরুণ সেনগুপ্ত ছিলেন, গৌরকিশোর ঘোষ ছিলেন, কান্তি চৌধুরী ছিলেন, এবং পরে পরবর্তীকালে সুমন চট্টোপাধ্যায় এবং আনন্দবাজারটা প্যারালালি, মানে সংবাদপত্র গোষ্ঠীর মধ্যে একটা পুরোটাই বলতে পারো যে শেয়ারটা তারাই হোল্ড করতো। তো ন্যাচারালি যেটা হতো যে খবরের কাগজ দেখো পড়ো ঠিক আছে, কিন্তু ঘরের ছেলে সাংবাদিকতা করবে। এবং বিশ্বাস করো, আমি যখন প্রথম কাজ শুরু করি সাংবাদিকতায়, আমার মাসে মাইনে ছিল 300 টাকা, ঠিক আছে। এর দুঃস্বপ্নেও, এটা আমি 80-র দশকের শেষের কথা বলছি, ইন দ্য ইয়ার অফ 1988-89, 300 টাকা বেতনে আমি কাজ করেছি। এবং আজকে যেমন ছেলেমেয়েরা কাজ করতে গেলে দুটো জিনিস জিজ্ঞাসা করে, কতক্ষণ ডিউটি আওয়ার্স আর স্যালারি, নিজের পারফরমেন্স কি দেবে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র ভাবিত নয়। তারা প্রথমেই বলবে যে কত টাকা বেতন আর কতক্ষণ কাজ করতে হবে। তো আমরা না এগুলো তখন আমাদের জীবনে এগুলো ছিল না। আমরা সুযোগের অপেক্ষায় থাকতাম যে একটা সুযোগ পাবো, এবং সেই সুযোগটাকে সম্পূর্ণভাবে পরিশ্রম করে দিনরাত এক করে আমরা সেই সুযোগটাকে সদ্ব্যবহার করে আমাদের নিজেদের ক্যারিয়ারকে তৈরি করব। এবং সেইভাবেই আমি ছোট কাগজ, পাক্ষিক কাগজ, সেইখান থেকে দৈনিক কাগজ, টেলিভিশন চ্যানেলে আমি এসেছি, কিন্তু পরিবারের যে খুব একটা সাপোর্ট মেনে নিতে বাধ্য হয় আর কি। আসলে আমার মনে হয় কি, পরিবারের সন্তান তারা চাইছিলেন যে আপনি খুব সিকিউর থাকুন, কারণ সাংবাদিকদের তো এমন জায়গাও যেতে হয় যেখানে হয়তো লাইফ রিস্ক থাকছে। না, সেটা না, দেখো জানো তো, সেটা হচ্ছে এখন এইরকম ইনসিডেন্ট তো সেরকম সে অর্থে হয় না। এরকম ইনসিডেন্ট লোকের কাছে পৌঁছে দেওয়ার কোনো রকম বাসনা, আগ্রহ কোনোটাই সংবাদ মাধ্যমের রিপোর্টারদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। তাহলে প্রত্যেকটা খবরের কাগজে নিয়ম করে বা টেলিভিশন চ্যানেলে একটা করে এক্সক্লুসিভ স্টোরি, ইন ট্রু সেন্স, এক্সক্লুসিভ ইন দ্য ট্রু সেন্স। এখন আমি বলি, অ্যাসাইনমেন্টের একটা ডেস্ক থাকে, আগের দিন রাত্রিবেলা নেমন্তন্ন চিঠি দেখে একটা লিস্ট বানানো হয়,
ওখানে অমুক আসবেন, সেখানে তমুক আসবেন, সেখানে এই খেলাটা আছে, তখন ওখানে আছে, সেই অনুযায়ী ক্যামেরা অ্যালটমেন্ট হয়ে যায়, পরিকল্পিত। ক্যামেরা অ্যালটমেন্ট হয়ে যায়, রিপোর্টার অ্যাসাইন্ড হয়ে যায়। এবার সেইখানে গিয়ে যদি কথা বলতে বলতে এক আধ লাইন এদিক ওদিক বেরিয়ে গেল, তো আমি তোমাকে বলছি, শোনো, আমি কিছুদিন আগেই একটা অনুষ্ঠানে আমিও মঞ্চে ছিলাম এবং একজন মন্ত্রীও মন্ত্রী ছিলেন। যখন নামা হচ্ছে তখন মন্ত্রীর ইন্টারভিউ একজন নিলেন, নেওয়ার পরে তিনি চলে গেলেন। এবার মন্ত্রী গাড়িতে উঠতে যাবেন, সেই সময় দৌড়ে কোনো জায়গা থেকে একটি বুম নিয়ে একটি মেয়ে এলো এবং ক্যামেরা পার্সনও এলো, তার সঙ্গে আরেকটি ছেলেও এলো। সে একটা মোবাইল বার করলো, করে তারা প্রশ্নটা করছে, আপনি এর আগের রিপোর্টারকে যা বলে দিলেন সেটা আরেকবার রিপিট করে দিন। ঠিক আছে, তো এবং সেটাও চলছে। এবং তাতে কি হলো যে তিনি যদি একটা কোনো বিতর্কিত বা ভালো মন্দ কথা কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড বলে থাকেন, তাহলে তিনি আরেকবার বললেন। কিন্তু আমি দেখলাম যে যে মন্ত্রীর ইন্টারভিউটা উনি করলেন, তিনি একটু বিস্মিতও হলেন, বিরক্তও হলেন। কারণ আমরা আগে প্রশ্ন খুঁচিয়ে খুঁচিয়ে করতাম, সেই স্টাডিটুকুও বোধহয় করা এখনকার সাংবাদিকতার জায়গায়, মানে রিসার্চ ওয়ার্কটা একেবারে বলতে পারো জিরোতে নেমে গেছে। এটা হয়তো আমি এখন সংবাদ জগতের বাইরে যারা আছেন তারা হয়তো আমার এটা শুনে হয়তো খানিকটা করবেন, সমালোচনা করবেন, কিন্তু বলতে আমার দ্বিধা নেই যে রিসার্চ ওয়ার্ক সংবাদ মাধ্যমে সেটা একেবারেই কমে গেছে। মানে আমরা মোর ফোকাসড অন পলিটিক্স, পলিটিক্যাল ইস্যুটা আমরা সারা দিন ধরে দেখাতে পারলে ভালো। সারা ভারতবর্ষে তুমি দেখবে না কোনো রিজিওনাল চ্যানেলে একটা সেগমেন্ট বা সেকশন হয়তো পলিটিক্যাল হয়, সারাদিন শুধু রাজনৈতিক খবরই দুটি চলছে। রাজনৈতিক বা চারটে রাজনৈতিক দলের যে কোনো ইস্যুতে, সেতু থেকে গাড়ি পড়লো তাতেও তিনি মতামত দিচ্ছেন, হ্যাঁ, কলেজে ছাত্রছাত্রী ফেল করলো তাতেও তিনি মতামত দিচ্ছেন। মানে কন্টিনিউয়াসলি আমি একটা ইনসিডেন্ট হলে ওই চারজনই তোমার মাথাতে রয়েছেন এবং পিসিআরে বসে থাকেন, প্রডিউসারও জানেন ওই চারজনকেই ধরবেন। এবার 10 কোটি বাঙালির পশ্চিমবঙ্গের তারা টিভিতে দেখেন যে একটা লেভেল ক্রসিংয়ে একটা বাসের অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও ওই রাজনীতির দলের লোকটি বলছেন। তারপরে সব আসবে রেলওয়ে সেফটি ইত্যাদি ইত্যাদির লোকজন, কিন্তু ইনিশিয়াল স্টেজেই ব্যাপারটাকে পলিটিক্যালাইজ করে দেওয়া হলো যে লেভেল ক্রসিং নেই, মানে এই মুহূর্তে কেন্দ্রে যারা দায়িত্বে আছেন রেল দপ্তরে তাদের ত্রুটি, সেই ত্রুটিটাকে সামনে রেখে সেই তার বিরোধী বা পশ্চিমবঙ্গে যদি ইনসিডেন্ট হয় তাহলে পশ্চিমবঙ্গে হাসপাতালে একজন প্রসূতির মৃত্যু, সেখানেও দেখবে তুমি পলিটিক্যাল লিডার, অপোজিশন লিডার, পলিটিক্যাল লিডারের বক্তব্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটা করলে কি আদৌ খাচ্ছে যারা এখন টেলিভিশন ম্যানেজমেন্ট চালান, তারা বলতে পারেন যে আদৌ কি তাদের এটা খাচ্ছে, নাকি এটাই একটা প্যাটার্ন হয়ে গেছে যে এর বাইরে যদি আমরা মানে হেলথ রিলেটেড ইস্যুসে আমরা যদি চিকিৎসকদের সঙ্গে কথা বলি সেটা জনগণ খাবে না। এটা আমার কাছে একটা খুব কৌতূহলী বলতে পারো শৈলী। আমার মনে হয় কি মানুষ এখন রিস্ক নিতে ভুলে গেছে। কারণ হেলথ নিয়ে তো মানে আমি জানি না, মানে আমাদের ছোটবেলাতে আমি দেখেছি যে, আমি আবারও বলছি, একটি সরকারি চ্যানেলে আমি দেখতাম যে সাক্ষাৎকার হতো। আমি যেহেতু আমাদেরও ক্যামেরা চলছে সেই জন্য আমি বলছি যে ওখানেও অনেক সময় এরকম হতো যে সাক্ষাৎকার হচ্ছে কোনো একজন ডাক্তারবাবুকে নিয়ে। আর এটা আপনি সত্যিই বললেন যে সত্যিই আমরা কিন্তু দেখতে পাই না কোনো একজন চ্যানেলে নিজের স্বাস্থ্য সচেতনতা নিয়ে যেগুলো এখনকার দিনে বলা বা এখন কনভে করা জরুরি, সেগুলো খুব কি বলবো কনভেনিয়েন্ট ওয়েতে আলোচনা হচ্ছে। যেমন করোনার ব্যাপারটাও যদি আমি ধরি, আমি জানি আমার যেইটুকু খুব অল্প বা সামান্য যেটুকুই বিদ্যে বুদ্ধি, ওটাতে বলা হয় যে করোনা ভাইরাস কিন্তু অনেক বছর আগেও ছিল, ইদানিং আমাদের ছোটোবেলাতেও ছিল ইভেন, রাইট? আমরা কিন্তু ছোটোবেলাও অনেক সময় আমাদের যখন সর্দি কাশি হতো আমরা হয়তো নাকে গন্ধ পেতাম না, টেস্ট পেতাম না। এবার কোভিড-19টা হচ্ছে বেসিক্যালি একটা নতুন ভ্যারিয়েন্ট। এবার আমার বক্তব্য হচ্ছে আরএনএ ভাইরাস যেহেতু রাইবো নিউক্লিক অ্যাসিড, যদি আমি ভুল না হই, তো রাইবো নিউক্লিক অ্যাসিডের একটা ভাইরাস যে কনস্ট্যান্ট নিজের একটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে থাকে, ওটার নির্দিষ্ট কোনো ভ্যাকসিন নেই। এই ভ্যাকসিনটাকে নিয়েও কিন্তু রাজনীতি, হ্যাঁ, মানে এবং সেটা ইন্টারন্যাশনাল লেভেলের রাজনীতি। আবারও ঘুরে ফিরে আসি রাজনীতি করা বা রাজনীতির মধ্যে
থাকা, সেই আবর্তের মধ্যে হ্যাঁ। থাকা, তাদের তো পড়াশোনাটা কম করতে হচ্ছে, রিসার্চ ওয়ার্কটা কম করতে হচ্ছে, Right. মস্তিষ্ক কম লাগাতে হচ্ছে। বাকি তুমি যেটা বলছো সেটা যদি সাধারণকে বোঝানোর জন্য রিসার্চ ওয়ার্ক করতে হয়, তাহলে পরিশ্রম করতে হবে, হ্যাঁ। পড়াশোনা করতে হবে। সেটুকু করবো না আর কি। করবো না বা করার মতো আমার সেই পড়াশোনাটা আদৌ আছে কিনা, আমি বুঝবো কিনা, সেটাও তো একটা বড় ফ্যাক্টর। একদমই। যে ফলত সেই পড়াশোনাটা আমি মানে আমার আছে কিনা, আমি আমি সেই ডিএনএ আরএনএ বোঝার মতো আমার যোগ্যতাটা আছে কিনা, একদমই। আমার জেনেটিক্যাল স্ট্যাটিস্টিক্স জানার মতো বোঝার মতো ক্ষমতা আছে কিনা, সেটা আমাদের নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকেই গেছে যে সোশ্যাল ইনফরমেশান দেওয়ার থেকে রাদার আমি যদি পলিটিক্যাল ইনফরমেশানগুলো দিই, ক্রমশ দিতে থাকি, তাহলে না মানুষের মস্তিষ্কটাও ওইভাবে বিগড়ে যাবে, এবং মস্তিষ্কটাও বিগড়ে গেছে মানুষের। মানে তুমি পাড়ায় ফুচকা খাওয়া হচ্ছে, সেখানে একটা রাজনীতিবিদকে তুমি নিয়ে আসছো আর কি, কারণ রাজনীতিবিদের থেকে টিআরপি আর তো কারোর ভালো ওঠে না। এবার ওঠে না এই শব্দটা যেমন বলছো, ওঠার মতো যোগ্যতাটা কারোর আছে কিনা সেটা কখনো আমরা না, অ্যানালিসিস করছি না। সেটাই। মানে ওই প্রসঙ্গটাতেই আবার আমি চলে যাচ্ছি যে ওই একটা মানুষকে কেন্দ্র করে তার সারাদিনের রোজনামচাটা পারলে আমি প্রদর্শন করে দিচ্ছি শুধুমাত্র ফর দ্য সেক অফ রাজনীতি। ফর দ্য সেক অফ রাজনীতি না, আমি রাজনীতিটা মানুষের হ্যাঁ, মানে মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছি যিনি ওই লোকটারই সকালবেলা দাঁত মাজা, মর্নিং ওয়াকে জগিং করা, তারপরে তোমার এসে ব্রেকফাস্ট করা, তার বেরোনো ইত্যাদি, এবং তিনি যদি সকালবেলা শশার জায়গায় আপেল খেয়ে ফেলেন, কেন তিনি আপেল খেলেন, মানে এগুলো হচ্ছে বলতে পারো সাংবাদিকতায় এখন যারা সিনিয়র রয়েছেন তারাও কোনোভাবে জুনিয়রদের শেখাচ্ছেন না, বা জুনিয়ররা সিনিয়রদেরকে কাছ থেকে হয়তো শিখতে চাইছেন না। যে কোনো কারণেই একটা না ওই বললাম না যে তুমি চ্যানেলটা খুললেই দেখবে যে কোনো ইস্যুজে, সেটাকে খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেল আগেই রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছে। আগুন জ্বলে গেল, সেখানে আগুন জ্বলার এটা হলো, তার অনেক একটা 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 ফায়ার ইনসিডেন্ট হয়েছে, ফায়ার ইনসিডেন্টটাকে আমি পলিটিক্যালি ধরলাম, আমি দেখলাম না, ফায়ার ইনসিডেন্টটাকে আমি দেখলাম যে কোথায় কোথায় কি কারণে এই ফায়ার ইনসিডেন্টটা হয়েছে, ফায়ার ইনসিডেন্টটা কেন ফায়ার ইনসিডেন্টটা হয়ে যাচ্ছে, কমানো যাচ্ছে না, আদৌ কি ফায়ার স্ক্রুটিনি, ফায়ার লাইসেন্স, ফায়ার ডিপার্টমেন্টের যে নথিগুলো সেগুলো ঠিকমতো আনা হচ্ছে কিনা, এবং সেইখানে অন্য কোনো অ্যাপার্ট ফ্রম পলিটিক্স অন্য কোনো ইন্টারেস্ট কাজ করছে কিনা, এগুলো যদি একজন জার্নালিস্ট দেখতে পায় তাহলে আমার মনে হয় অনেক বেটার প্রোডাকশন হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা করি কি, চোর পালালে বুদ্ধি বাড়ে। তুমি দেখবে এই যে তোমার আরজি কর কাণ্ড বা হাজরা ল কলেজের কাণ্ড, হ্যাঁ কসবা ল কলেজের কাণ্ড, এই যে বিষয়গুলো, এগুলো যদি কোনো জার্নালিস্ট, যে তথ্যগুলো পরে আসছে যে উনি প্রভাবশালী, উনি অমুকের সঙ্গে যুক্ত, তো একজন জার্নালিস্টের ব্যর্থতা যে ঘটনাটা ঘটার আগে তিনি সেটাকে ফোকাস করতে পারেননি, এটা হচ্ছে জার্নালিস্টিক সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করি। আমি আজকে যদি কোনো চ্যানেল হেড হতাম, আমি তাহলে আমার জুনিয়র জার্নালিস্টকে বলতাম যে তুমি যদি এডুকেশন বিট করো, তাহলে এডুকেশন বিটে তোমার কাছে নিশ্চয়ই খবর থাকে যে ওই কলেজে, ওই ইউনিভার্সিটিতে কোন নেতার দোর্দণ্ড প্রতাপ, এবং কান পাতলেই অপোজিশনদের কাছ থেকে তার সম্পর্কে খবরাখবর পাওয়া যায়। তো তাহলে কেন তুমি সেই নিউজটা ফ্ল্যাশ করোনি এতদিন? সেটা তো তোমার জার্নালিস্টিক অপদার্থতা।